সভ্য সমাজে ইতিহাস কখনো সাদা কালো হতে পারে না। ইতিহাস আমাদের দেয় মানুষ যারা একই সঙ্গে নির্মম কিন্তু দূরদর্শী, কৌশলী এবং সৃজনশীল। তেমনই এক চরিত্র হলেন মুঘল সম্রাট আকবর। বলা ভালো আকবর দি গ্রেট। এখন প্রশ্ন এখানেই যে তিনি কি সত্যিই মহান ছিলেন? আজ আমরা তাকে বিচার করব ডানপন্থী সমালোচনা, বামপন্থী বিশ্লেষণ এবং মূলধারার ঐতিহাসিক মূল্যায়নের আলোয়। শুরুতেই বলি, আকবর নামের অর্থ হলো মহান বা সবচেয়ে বড়, তাই তাকে গ্রেট বলা হয়, এক ধরনের টাউটোলজি। কিন্তু তাছাড়াও কেন অনেক ঐতিহাসিক আকবরকে মহান বলেন? প্রথমত, রাষ্ট্র গঠনের স্থপতি। 1556 সালে সিংহাসনে বসার সময় আকবরের সাম্রাজ্য ছিল অস্থির ও অনিশ্চিত। পিতা হুমায়ুন অল্পদিন আগে দিল্লি পুনর্দখল করেছেন। চারদিকে আফগান প্রধান ও শক্তিশালী রাজপুত রাজ্য। 1605 সালে তার মৃত্যুর সময় উত্তর ও মধ্য ভারতের বিশাল অংশ তার শাসনে। ঐতিহাসিক সতীশচন্দ্র মত দেন, আকবর শুধু ভূখণ্ড জয় করেননি, তিনি প্রশাসনিক কাঠামো নির্মাণ করেছেন। মনসবদারি প্রথা, রাজস্ব সংস্কার, বিশেষত রাজা তোডরমলের পরিকল্পনা একটি স্থায়ী ও কার্যকর আমলাতন্ত্র গড়ে তোলে। ইরফান হাবিব একে বলেন একটি যুক্তিবাদী রাষ্ট্র ব্যবস্থার সূচনা। অর্থাৎ তিনি কেবল বিজেতা নন, রাষ্ট্র নির্মাতা। দ্বিতীয়ত, ধর্মনীতি। সহিষ্ণুতা না কূটনীতি? আকবর 1564 সালে জিজিয়া কর প্রত্যাহার করেন, রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করেন। রাজপুত কন্যাদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলেও ধর্মান্তরের জোরাজুরি করেননি। ফতেপুর সিক্রিতে প্রতিষ্ঠা করেন ইবাদতখানা, যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পণ্ডিতেরা বিতর্কে অংশ নিতেন। ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তাকে আখ্যা দেন তার যুগের তুলনায় অসাধারণ উদারচিত্র শাসক। 16 শতাব্দীর বিশ্বে যখন ইউরোপ ধর্মযুদ্ধে রক্তাক্ত, তখন ভারতের মাটিতে এই সহাবস্থান কি ব্যতিক্রমী নয়? তৃতীয়ত, সংস্কৃতির সংমিশ্রণ। আকবরের দরবারে ফার্সি ও ভারতীয় শিল্পের মেলবন্ধন ঘটে। মহাভারত ও রামায়ণ ফার্সিতে অনুবাদিত হয়। জন এফ রিচার্ডস বলেন, এই সময়েই গড়ে ওঠে এক ইন্দো ফার্সি সভ্যতার পরিণত রূপ। আকবর কিছু মুছতে চাননি, তিনি মেলাতে চেয়েছিলেন। কিন্তু ডানপন্থী সমালোচনা এই ব্যাপারে সর্বসম্মত নয়। তাদের দাবি কি? প্রথমত, তিনি নির্মম বিজেতা ছিলেন। চিতোর দুর্গ অবরোধ 1568, বহু মানুষের প্রাণহানি, রাজপুত নারীদের জহর, বিদ্রোহ দমনে কঠোরতা। প্রশ্ন ওঠে, যে শাসক এত রক্তপাত ঘটিয়েছেন তাকে কি মহান বলা যায়? কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে আকবর ছিলেন সাম্রাজ্যবাদী আগ্রাসী। স্বাধীন হিন্দু রাজ্য দমন তার প্রধান লক্ষ্য ছিল। দ্বিতীয়ত, সহিষ্ণুতা। নৈতিক না রাজনৈতিক? সমালোচকদের দাবি, ভারত ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনপদ। শাসন টিকিয়ে রাখতে গেলে সমঝোতা ছিল বাধ্যতামূলক। অতএব জিজিয়া প্রত্যাহার ছিল বাস্তববাদী পদক্ষেপ, নৈতিক আদর্শবাদ নয়। কিন্তু এখানেই মজার ব্যাপার যে তারই বংশের উত্তরাধিকারী ঔরঙ্গজেব এই বাস্তববাদী পথকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। বামপন্থী পুনর্মূল্যায়নে ফিরে আসি। বামপন্থী ইতিহাস চর্চাও আকবরকে রোমান্টিকভাবে দেখেননি। ইরফান হাবিব স্পষ্ট করেছেন, মুঘল রাষ্ট্র ছিল মূলত উদ্বৃত্ত আহরণকারী। কৃষকের উপর রাজস্বের চাপ ছিল প্রবল, ফসলের 1/3 পর্যন্ত। অর্থাৎ উপরের স্তরে ধর্মীয় সহাবস্থান থাকলেও নিচের স্তরে অর্থনৈতিক শোষণ ছিল বাস্তবতা। তিনি কি প্রগতিশীল নাকি কেবল পরিশীলিত স্বৈর শাসক? তাহলে মহান শব্দটির অর্থ কি? ইতিহাসে মহান সাধারণত বোঝায় দীর্ঘস্থায়ী প্রভাব, প্রশাসনিক নবীকরণ, সাম্রাজ্য সংহতি, সাংস্কৃতিক অবদান। এই মানদণ্ডে আকবর স্পষ্টতই আলাদা। প্রায় অর্ধ শতাব্দী শাসন, রাজপুতদের সঙ্গে কৌশলী সমঝোতা, ধর্মীয় গৃহযুদ্ধ এড়িয়ে
বহুত্ববাদী সাম্রাজ্য পরিচালনা। তার মৃত্যুর পরও তার নির্মিত কাঠামো বহু দশক টিকেছিল, যেমন তোডরমলের ল্যান্ড রেভিনিউ সিস্টেম। তাহলে প্রশ্ন ঘুরে ফিরে একটাই, আকবর কি নিষ্পাপ? না। তিনি কি নির্মম ছিলেন? নিশ্চয়ই। তিনি কি দূরদর্শী রাষ্ট্র নির্মাতা? এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। আকবরের ধর্মনীতি বুঝতে হলে একটি শব্দ মনে রাখতে হয়, সুলহ ই কুল, অর্থাৎ সকল ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান। ইতিহাসবিদ রমিলা থাপার মনে করিয়ে দেন যে আকবরের এই নীতি হঠাৎ করে জন্মায়নি। এটি ছিল বহু ধর্মীয় সমাজ শাসনের এক রাজনৈতিক ও বৌদ্ধিক প্রতিক্রিয়া। ফতেহপুর সিক্রির ইবাদতখানায় তিনি মুসলিম উলামা, হিন্দু পণ্ডিত, জৈন সন্ন্যাসী ও খ্রিস্টান যাজকদের মধ্যে আলোচনা আয়োজন করেন। এই ধারাবাহিক অনুসন্ধানের মধ্য থেকেই পরে জন্ম নেয় তথাকথিত দিন-ই-ইলাহি, যাকে অধিকাংশ ইতিহাসবিদ পূর্ণাঙ্গ ধর্ম নয় বরং এক ক্ষুদ্র আধ্যাত্মিক নৈতিক গোষ্ঠী বলেই মনে করেন। ইতিহাসবিদ ইরফান হাবিবের মতে আকবরের ধর্মনীতি ছিল মূলত একটি বাস্তববাদী রাষ্ট্রনীতির অংশ, যেখানে সাম্রাজ্যের স্থিতি রক্ষাই ছিল প্রধান লক্ষ্য। অন্যদিকে ঔপনিবেশিক যুগের ইতিহাসবিদ ভিনসেন্ট আর্থার স্মিথ তাকে বর্ণনা করেছিলেন তার যুগের তুলনায় অসাধারণ উদারচিত্ত শাসক হিসেবে। অতএব আকবরের ধর্ম ভাবনা একমুখী নয়, এটি একই সঙ্গে আদর্শবাদ, কৌতূহল এবং বাস্তব রাজনীতির মিশ্রণ। কিন্তু তাও ভাবতে অবাক লাগে যে সেই যুগে মুসলিম কট্টর রাজা না হয়ে এই ফিলোসফি তিনি গ্রহণ করেছিলেন। বিশেষ করে তার নিজের ছোটবেলার তালিম অন্য গ্রেটদের মতো না হলেও, যেমন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের সঙ্গে বা অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের সাথে, আকবর সেখানে খুবই কম বয়সে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হন এবং নিজের আগ্রহে তৈরি করেন তার সব ফিলোসফি। মহান শব্দটি নৈতিক প্রশংসা নয়, ঐতিহাসিক প্রভাবের স্বীকৃতি। আকবরের বিতর্ক আজও প্রাসঙ্গিক, কারণ এটি কেবল ১৬০০ শতকের প্রশ্ন নয়, এটি আধুনিক ভারতের আত্মপরিচয়ের প্রশ্ন। হয়তো আকবরকে বিচার করতে গিয়ে আমরা নিজেদেরই বিচার করি। যেমন কোনো মানুষের সব ঠিক কিংবা সব ভুল হতে পারে না, আকবরও তার ব্যতিক্রম নয়। তার সঠিক মাপদণ্ডে তিনি একজন কমপ্লেক্স চরিত্র, কিন্তু তিনি কি গ্রেট? আপনার কি মতামত কমেন্ট করে জানান। আমি সঞ্চিতা, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো গল্প নিয়ে।